চ্যাপ্টার 3 হচ্ছে ওভারভিউ অফ ইসলামিক ইকোনমিক্স এন্ড ফাইন্যান্সিয়াল সিস্টেম। ইসলামিক ইকোনমিক্স মানে হচ্ছে যে অ্যালোকেশন এন্ড ডিস্ট্রিবিউশন অফ স্কার্স রিসোর্সেস দ্যাট ইজ ইন কনফর্মিটি উইথ ইসলামিক টিচিংস। ইসলামের সাথে কনফর্ম করে এইরকম উপায়ে অ্যাসেট গুলাকে কি করা, অ্যালোকেশন করা বা ডিস্ট্রিবিউশন করা, এটাকে বলা হচ্ছে ইসলামিক ইকোনমিক্স। মানে ইসলাম মেনে চলে ইকোনমিক্স মেনটেন করা বা ইকোনমিক্স কার্যগুলি সম্পন্ন করাকে আসলে ইসলামিক ইকোনমিক্স বলে। তো ইসলামকে যে মানবো, ইসলাম মেনে চলে চলে যে হচ্ছে ইকোনমিক্স অ্যাক্টিভিটি গুলা করব, ওই রুলস গুলা, ওই নিয়ম কানুন গুলা কোত্থেকে আসবে? নিয়ম কানুন গুলো আসবে হচ্ছে চারটা সোর্স থেকে। এই চারটা সোর্সকে বলা হচ্ছে কোরআন, যেটা হচ্ছে ইসলাম ধর্মের প্রধান বুক, মেইন বুকস। দুই নম্বর হচ্ছে সুন্নাহ, যেটা হচ্ছে আমাদের যে প্রফেট, ওনার অ্যাক্টিভিটিস, ওনার কথাবার্তা, এসব কিছু, ওনার ওনার জীবন ধারণ, মানে জীবনে চলার পদ্ধতি। তিন নম্বর হচ্ছে ইজমা। ইজমা হচ্ছে যে মুসলিম স্কলার্স যারা আছে সবাই মিলে যে একটা কমন বিলিফ, সেটা। ঠিক আছে, কিছু কিছু জিনিস আছে কোরআন এবং সুন্নাতে ওইটার সমাধান পাওয়া যায় না, ওই জিনিসটার জন্য ইজমাতে যেতে হয়। ইজমা হচ্ছে মুসলিম স্কলার্স যারা আছে, মানে মুসলিম আহ, বড় বড় হুজুর যারা আছেন, তাদের কমন বিলিফ, তারা সবাই কি মনে করে সেটা। লাস্টটা হচ্ছে কিয়াস। কিয়াস হচ্ছে the other principles that are compared to those three sources। এটা খুব সম্ভবত নিজের বিবেক বুদ্ধিকে বলা হয় কিয়াস। ঠিক আছে, নিজের বিবেক বুদ্ধি, যে কোরআনেও পাওয়া যাচ্ছে না, সুন্নাতেও পাওয়া যাচ্ছে না, ইজমাও কোনো কারণে হচ্ছে না, পাচ্ছি না, তাহলে হচ্ছে কিয়াস। ঠিক আছে, এই হচ্ছে চারটা সোর্স থেকে আমি কি করব, আমার ইসলামিক অ্যাক্টিভিটিস গুলা কেমনে করতে হবে, ওই রিলেটেড সকল কিছু নিয়ম কারণ এখানে পাওয়া যাবে। তাহলে এখানে কোয়েশ্চেন হইতে পারে কি, যে ইসলামিক ইকোনমিক্স কি এবং সোর্স অফ ইসলামিক সিস্টেম, সোর্সেস অফ ইসলামিক সিস্টেম। এরপরে এখানে কিছু নাই, আহ এগুলো কিছু নেই। এখানে সেন্ট্রাল ফিচার্স আছে, সেন্ট্রাল ফিচার্স অফ এন ইসলামিক ইকোনমিক্স। ইসলামিক ইকোনমিক সিস্টেমের তাহলে সেন্ট্রাল ফিচার গুলা কি, এটা গুরুত্বপূর্ণ। ফিচার গুলা হচ্ছে যে কোরআন সুন্নাহ মেনে এটা ডিরাইভ করা হয়েছে, এই নিয়ম কানুন গুলা, এই নর্মস গুলা বা এটার ফাউন্ডেশনে আছে হচ্ছে কোরআন এবং সুন্নাহ। এই যে ইসলামিক সিস্টেম, ইসলামিক সিস্টেমের ফাউন্ডেশন হিসেবে কে আছে? কোরআন এবং সুন্নাহ। দুই নাম্বার হচ্ছে যে এখানে জাকাত কালেকশন হয় এবং আদার ইসলামিক ট্যাক্স, ইসলামিক ট্যাক্স, নর্মাল ট্যাক্স না, জাকাত এবং ইসলামিক ট্যাক্স কালেকশন হয় এই ইকোনমিক সিস্টেমে। আর তিন নাম্বার হচ্ছে ইসলামিক ইকোনমিক সিস্টেমে রিবা নিষিদ্ধ বা ইন্টারেস্ট নিষিদ্ধ। এই তিনটা হচ্ছে ইসলামিক ইকোনমিক সিস্টেমের ফিচার্স। এই তিনটা কোয়েশ্চেন একসাথে থাকতে পারে, যে ইসলামিক ইকোনমিক্স কি, এটার সোর্স কি কি, এবং এটার সেন্ট্রাল ফিচার গুলা কি। তো এগুলো একটু দেখে নিলেই হবে। অবজেক্টিভস, এটা কোথাও দেখছিলাম মনে হয় আসছে এক্সাম, অবজেক্টিভস অফ ইসলামিক ইকোনমিক সিস্টেম। সো অবজেক্টিভ গুলা কি কি, একটা হচ্ছে ইকোনমিক ওয়েল বিইং এবং মরাল নর্মস অফ ইসলাম। মানে আমরা তো ইকোনমিক অ্যাক্টিভিটিস এর অবজেক্টিভ পড়তেছি বা ইসলামিক ইকোনমিক্স এর অবজেক্টিভ পড়তেছি। সো ইসলামিক ইকোনমিক্স, ইকোনমিক্স এর উদ্দেশ্য হচ্ছে ইকোনমির ওয়েল বিইং করা। ইসলামিক ইকোনমিকের উদ্দেশ্য হচ্ছে
ইকোনমির ওয়েল বিইং করা, এবং মোরাল নর্মস অফ ইসলাম, ইসলামের যে নর্মস আছে, মোরাল নর্মস, সেগুলো মেনে চলে। এরপর হচ্ছে ইউনিভার্সাল ব্রাদারহুড অ্যান্ড জাস্টিস, জাস্টিস মেনে চলা বা জাস্টিস বজায় রাখার জন্য আমরা ইসলামিক ইকোনমিক্স পালন করি, বা ইসলামিক ইসলামিক ইকোনমিক্স এটা একটা অবজেক্টিভস। 3 নাম্বার হচ্ছে যাতে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন হয় অফ ইনকাম। 4 নাম্বার হচ্ছে ফ্রিডম অফ দি ইন্ডিভিজুয়াল, ফ্রিডম অফ দি ইন্ডিভিজুয়াল, একজন ব্যক্তির যাতে স্বাধীনতা থাকে উইদিন কনটেক্সট অফ সোশ্যাল ওয়েলফেয়ার। এগুলো হচ্ছে ইসলামিক ইকোনমিক্স এর উদ্দেশ্য। ঠিক আছে, প্রথম উদ্দেশ্য হচ্ছে ইকোনমির ওয়েল বিইং করা। 2 নাম্বার হচ্ছে জাস্টিস বজায় রাখা, ইউনিভার্সাল ব্রাদারহুড বজায় রাখা, ইনকামটাকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা। লাস্ট এটা হচ্ছে ফ্রিডম অফ ইন্ডিভিজুয়াল। এগুলো হচ্ছে অবজেক্টিভস অফ ইসলামিক ইকোনমিক্স। পাশাপাশি এই 4টা অবজেক্টিভের পাশাপাশি আহ পরের আরো কিছু অবজেক্টিভস আছে, সেগুলো গুরুত্বপূর্ণ। এই যেগুলো, দ্য মেইন অবজেক্টিভ অফ ইসলামিক ইকোনমি ইজ টু ফলো মাকাসিদ আল শরিয়া, দ্যাটস টার্গেট ইজ টু প্রমোট দ্য ওয়েলফেয়ার অফ হিউম্যান বিইংস। ঠিক আছে, এই জায়গাটা গুরুত্বপূর্ণ। দ্য মেইন অবজেক্টিভ অফ ইসলামিক ইকোনমিক্স, অবজেক্টিভ পড়ছি কিন্তু অলরেডি, 4টা অবজেক্টিভ পড়ছি। পাশাপাশি এই জিনিসগুলো অবশ্যই লিখতে হবে। আমি কোথাও যেন দেখছি যে এগুলা লেখা নাই খুব সম্ভবত, কিন্তু ওইগুলা লেখছি, যে এখন যেগুলো পড়বো, এখন যে উদ্দেশ্যগুলো পড়বো, অবজেক্টিভস গুলো পড়বো, সেগুলো লিখছি। অবজেক্টিভ গুলো বলতে, তো মেইন অবজেক্টিভ অফ ইসলামিক ইকোনমি ইজ টু ফলো মাকাসিদ আল শরিয়া, মানে শরিয়ার নিয়ম মনে হয়, মাকাসিদ মানে কি জানি, নিয়ম মনে হয়, শরিয়ার মাকাসিদ, দ্যাটস টার্গেট ইজ টু প্রমোট দ্য ওয়েলফেয়ার অফ হিউম্যান বিইংস। ঠিক আছে, মাকাসিদ আল শরিয়া, এটার টার্গেট কি? টার্গেট হচ্ছে একজন হিউম্যান বিইং এর ওয়েলফেয়ার প্রমোট করা, একজন হিউম্যান বিইং এর ওয়েলফেয়ার প্রমোট করা। হুইচ লাইস, এর মানে আমরা যে হিউম্যান বিইং এর ওয়েলফেয়ার করব, সেটা কিভাবে করব? সেটা হচ্ছে সেফগার্ড করব, রিলিজিয়নের সেফগার্ড করব, নিজেকে সেফগার্ড করব, নিজের মাইন্ডসকে সেফগার্ড করব, প্রোগেনি, এটা কি জানি, আর নিজের অয়েলকে হচ্ছে সেফগার্ড করব। তো ইসলামিক ইকোনমিক্স কি করে? ইসলামিক ইকোনমিক্স এই যে জিনিসগুলো বললাম, রিলিজিয়ন, সেলফস, মাইন্ডস, ওয়েলথ, এগুলাকে সেফগার্ড করে, করার মাধ্যমে একজন হিউম্যান বিইংস এর ওয়েলফেয়ারকে প্রমোট করে, একজন হিউম্যান বিইংস এর ওয়েলফেয়ারকে প্রমোট করে। এটাই হচ্ছে আসলে ইসলামিক ইকোনমিক্স এর মেইন টার্গেট বা মেইন অবজেক্টিভস। ঠিক আছে, তো এক্সামে যদি আসে অবজেক্টিভস অফ ইসলামিক সিস্টেম, আমার মনে হয় আগে এই 4টা দিয়ে, এই 4টা লিখে শর্টকাটে, এরপরে হচ্ছে এখানে চলে আসতে হবে, মেইন অবজেক্টিভটা কি সেটা বলতে হবে। এগুলো তো আছেই বকর জকর, মানে অন অ্যান এভারেজ বা ইন জেনারেল তো এগুলো আছেই, মেইন অবজেক্টিভ হচ্ছে এটা। ঠিক আছে? এটা লিখতে হবে। তো এই যে 5টা জিনিস বললাম, রিলিজিয়ন, সেলফ, মাইন্ডস, প্রোগেনি এবং অয়েল, এই জিনিসগুলোকে কি করতে হবে আমাদের? ইসলাম কি করে? ইসলাম হচ্ছে এগুলোকে সেফ গার্ড করে। এই জিনিসগুলো কি আসলে? রিলিজিয়ন কি? রিলিজিয়ন মানে তো আমরা বুঝি ধর্ম, সেলফ মানে নিজেকে রক্ষা করা, মাইন্ডস মানে হচ্ছে নিজের মন, এরকম কিছু দেখি। তাহলে প্রথমটাই হচ্ছে রিলিজিয়ন। রিলিজিয়ন হচ্ছে the vision of well-being needs and embellishment take such as effect on religion as long as the world view of Sharia extends through istihad to encompass our ideas, rules, measures, and values to match rising economic wants in the everlasting endeavor to satisfy those. কিছুই বুঝি নাই, তো কিছু নাইও দেখা যায়।
The vision of well-being, the vision of well-being needs an embellishment take such as effect on religion as long as the worldview of Sharia extends through ijtihad to encompass our ideas, roles, measure, and values to match rising economic wants, the everlasting endeavor to satisfy those. কিছু বোঝা যায় না, সো বংচং লিখতে হবে রিলিজিয়ান নিয়ে, যে আমাদের যে রিলিজিয়াস ধর্ম সেটাকে সেফগার্ড করা হচ্ছে ইসলামিক ইকোনমিক্স এর অবজেক্টিভস, এরকম কিছু কথাবার্তা লিখে দিতে হবে। 2 নাম্বার হচ্ছে সেলফ। তো এটাকে বলা হচ্ছে দ্য সেন্ট্রাল গোল। তো সেলফ ইজ হিউম্যান লাইফ। সেলফ মানে তো আমি নিজে, আমার নিজের জীবন, হিউম্যান লাইফ, হুইচ ইজ দ্য গোল অফ ওয়েল বিইং অ্যাজ ইমপ্লাইড বাই দি ভার্স। তো এখানে একটা কোরআনের আয়াত বলা আছে, তো এখানেও তেমন কিছু বলার নেই, জাস্ট বললেই হবে যে হিউম্যান ওয়েল বিইং এর, হিউম্যান লাইফকে রক্ষা করা বা হিউম্যান লাইফকে হচ্ছে সেফগার্ড করাটা হচ্ছে ইসলামিক ইকোনমিক্স এর সেকেন্ড অবজেক্টিভস। ঠিক আছে, এখানে একটা এক্সাম্পল, একটা কোরআনের আয়াত আছে, কি লিখছে এটা, উই হ্যাভ সার্টেনলি অনার্ড দ্য চিলড্রেন অফ আদম and carried them on the land and sea and provided for them of the good things and preferred them well over much of what we have created. সবকিছুর উপরে আল্লাহ আদমের সন্তানকে, মানে আমাদের মানুষদেরকে, মানুষদেরকে বলা হয় আদমের চিলড্রেন, আদমের সন্তানদেরকে কি করছে, সম্মান দিয়েছে, খুব সম্ভবত সবচেয়ে বেশি সম্মান মর্যাদা দিয়েছেন। তো নিজেকে রক্ষা করা, হিউম্যান লাইফকে রক্ষা করা হচ্ছে একটা সেন্ট্রাল গোল অফ ইসলামিক ইকোনমিক্স। 3 নাম্বার হচ্ছে মাইন্ড। সো সেই মাইন্ডকে রক্ষা করা বা মাইন্ডকে সেফগার্ড করা। সো মাইন্ড মানে কি? মাইন্ড মানে হচ্ছে হিউম্যান রিসোর্স। মাইন্ড হচ্ছে আমাদের একটা হিউম্যান রিসোর্স, আমাদের মন। তো মাইন্ড হচ্ছে হিউম্যান রিসোর্স, যেটা কি করে, মাইন্ড হচ্ছে থিংস করে, চিন্তা করে, কোনো কিছু ইভালুয়েট করতে পারে, কোনো কিছু প্ল্যান করতে পারে, ম্যানেজ করতে পারে, প্রডিউসেস দ্য গুডস অফ ওয়েল বিইং সাবজেক্ট টু শরিয়া। তাহলে আমাদের মন যা যা করতে পারে এই জিনিসগুলো বললে দিলেই হবে। থিংস, চিন্তা করতে পারে, ইভালুয়েটস করতে পারে, প্ল্যান করতে পারে, এরকম। ঠিক আছে, সো এই আর কি। সো মাইন্ড সম্পর্কে একটা লাইন বলা যাবে দেখা যাচ্ছে। এরপরে আসতেছে প্রগেনি। প্রগেনি মানে কি? প্রগেনি মানে হচ্ছে ইন্টারজেনারেশনাল কন্টিনিউইটি। ঠিক আছে, এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে যাওয়া। So intergenerational responsibilities depend on family and social and government institutions in lobbying people's support. প্রগেনি মানে হচ্ছে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে খুব সম্ভবত ওয়েলথ ট্রান্সফার করা, এটাকে বলা হয় প্রগেনি। ইন্টারজেনারেশনাল কন্টিনিউইটিকে বলা হয় প্রগেনি। দেখি এখানে একটা কোরআনের আয়াত আছে, let the one of means spend according to his means, and the one whose resources are restricted, let him spend according to what Allah has given him. Allah puts no burden on any person beyond what he has given him. তো এরকম বোঝা যায় না আসলে এই জিনিসগুলো, এই অবজেক্টিভ গুলা। সো এই প্রজ্ঞানী আর কি, যতটুকু মনে রাখা যায় মুখস্থ রাখতে হবে। ইন্টারজেনারেশনাল রেসপন্সিবিলিটিস, বা মেইন কথা হচ্ছে এটা, ইন্টারজেনারেশনাল কন্টিনিউইটি কি বলা হয়, প্রজ্ঞানী। পড়াশোনা করি, বলতে পারতেছি না কিছু। ওয়েলথ, ওয়েলথ হচ্ছে ম্যাটেরিয়াল ইকোনমিক রিসোর্সেস। এটা তো স্পষ্ট বোঝা যায় যে ওয়েলথ মানে কি। ওয়েলথ মানে হচ্ছে যে কোনো ম্যাটেরিয়াল ইকোনমিক রিসোর্সেস, মানে কোনো গুরুত্বপূর্ণ রিসোর্স, ইকোনমিক রিসোর্স, যেটাকে বলা হচ্ছে ওয়েলথ। ঠিক আছে, সো ওয়েলথ নিয়ে কিছু কথাবার্তা হয়তো বা বলছে যে ম্যাটেরিয়াল ইকোনমিক রিসোর্স মাস্ট রান অ্যাবান্ডেন্টলি
in the economy to activate human resource in the pursuit of well-being and intergenerational continuity. তো বলতেছে যে ইকোনমিক রিসোর্স গুলাকে কি করতে হবে, মাস্ট রান অ্যাবান্ডেন্টলি। ইকোনমিক যত রিসোর্স আছে সেগুলাকে ইউজ করতে হবে, মানে রান করাইতে হবে। রান না করলে তো ওইগুলা আমাদের জন্য কোনো ইউটিলিটি জেনারেশন করবে না। সো রান করতে হবে যাতে এগুলো আমাদের জন্য কি করে, ওয়েল বিইং নিয়ে আসে, আমাদের জন্য ইন্টারজেনারেশনাল কন্টিনিউটি যাতে নিয়ে আসে। এই হচ্ছে পাঁচটা জিনিসকে সেফগার্ড করাটা হচ্ছে ইসলামিক ইকোনমিক্স এর অবজেক্টিভস। তাহলে অবজেক্টিভস বলা যায় আমরা পাঁচটা পাইছি। প্রথমে পাইলাম চারটা অবজেক্টিভস, এই যে ওয়ান এ বি সি ডি। আর লাস্ট অবজেক্টিভ যেটা পাইলাম সেটা হচ্ছে আমাদের এই পাঁচটা জিনিসকে সেফগার্ড করাটা। এই পাঁচটা জিনিসকে সেফগার্ড করাটা হচ্ছে মেইন অবজেক্টিভ। ওই পাঁচটা জিনিসের জাস্ট একটু ডেসক্রিপশন দেওয়া হয়েছে আর কি। এরপরে আসতেছে হোয়াই ইসলামিক ইকোনমিক্স, কেন আমরা ইসলামিক ইকোনমিক্স ইউজ করব। সো ইসলামিক ইকোনমিক্স কেন করব, কেন মেনে চলবো, সেটা হচ্ছে আহ ওই এখানে এরকম কিছু লেখা নাই, এটা মানে চ্যাপ্টার 2 তে পড়ছিলাম যে কেন ইসলামিক ইকোনমিক্স। সেখানে পড়ছিলাম খুব সম্ভবত যে ওই যে রিবা, মাইসির, গায়া, গারার যেগুলো আছে এগুলা থেকে বেঁচে থাকার জন্য। এরপরে কি আরো কিছু কথাবার্তা ছিল মনোপলি বিজনেস থেকে বের হওয়ার জন্য। এই জিনিসগুলো থেকে বেঁচে থাকার জন্য ইসলামিক ইকোনমিক্স দরকার, যেমন চ্যাপ্টার 2 তে ছিল এই টপিকটার আনসার। একটু দেখতে হবে আসলে, বুঝলে? আর পরের টপিকে চলে যাই। পরের কোয়েশ্চনটা ভালোই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে থ্রি সেন্ট্রাল ইকোনমিক্স প্রবলেম। থ্রি সেন্ট্রাল থ্রি সেন্ট্রাল ইকোনমিক্স প্রবলেম। মেবি এটার আনসার এটা এগুলো বলা যায়, কেন ইসলামিক ইকোনমিক্স, এটার আমরা এটার আনসারে মনে হয় এগুলো বলা যেতে পারে যে এই তিনটা ইকোনমিক প্রবলেম সলভ করার জন্য আমাদের ইসলামিক ইকোনমিক্স দরকার। এই তিনটা ইকোনমিক্স প্রবলেম কি কি? একটা হচ্ছে প্রোডাকশন ডিসিশন, যে হোয়াট টু প্রডিউস, কি প্রডিউস করব, সেটার জন্য ইসলামিক ইকোনমিক্স অবশ্যই লাগবে। যে কি প্রডিউস করতে পারবো কি প্রডিউস করতে পারবো না সেটা বোঝার জন্য ইসলামিক ইকোনমিক্স আমাদের জানা দরকার। তো এই যে ইট কভার্স নেচার, ভলিউম এন্ড প্রাইসিং অফ গুডস। সো প্রোডাকশন ডিসিশন মানে হচ্ছে যে কোন ধরনের প্রোডাক্ট প্রডিউস করব, কি পরিমাণে প্রডিউস করব, এবং এটার প্রাইস কি হবে। ঠিক আছে, এরপরে আরো কিছু কথাবার্তা এক্সট্রা বলা আছে, যে প্রাইস হচ্ছে ফিক্সড বাই গড, হি অ্যালোন কন্ট্রাক্টস এক্সপান্ডস দি মিনস অফ লাইভলিহুড। কিছু কথাবার্তা আছে। এরপরে হচ্ছে ম্যানেজমেন্ট ডিসিশন, মানে হচ্ছে হাউ টু প্রডিউস, ম্যানেজমেন্ট ডিসিশন বা হাউ টু প্রডিউস। সো কিভাবে প্রডিউস করব সেটা জানার জন্য আমাদের ইসলামিক ইকোনমিক্স জানতে হবে, হাউ টু প্রডিউস। সো কিভাবে প্রডিউস করব, ওই যে রিবা প্রহিবিটস করে, রিবা না নিয়ে আমরা প্রডিউস করব, এবং প্রডিউসটা যে করব সেটা হবে রিস্ক শেয়ারিং বেসিসে। দুইজন তিনজন ব্যাংকের সাথে একত্র হয়ে বা দুই তিনজন মিলে, যে যে আমাকে যার টাকা আছে, যে আমাকে লেন্ডিং করতে চাচ্ছে, তার সাথে আমি রিস্ক শেয়ার করে হচ্ছে প্রডিউস করব। সো হাউ টু প্রডিউস, রিবা প্রহিবিটস করে এবং রিস্ক শেয়ারিং বেসিস অথবা মুদারাবা বেসিসে। সো রিস্ক শেয়ারিং বেসিসটাকে মুদারাবা বলা হয়। আর মুশারাকাতে খুব সম্ভবত একজন টাকা দেয়, একজন কাজ করে। না সরি, মুদারাবাতে হচ্ছে একজন টাকা দেয় একজন কাজ করে। আর মুশারাকাতে হচ্ছে
দুইজনেই খুব সম্ভবত টাকা দেয়। তো এই এই জিনিসগুলা ইউজ করে মুদারাবা, মুশারাকা, এগুলা ইউজ করে কি করতে হবে? প্রডিউসটা করতে হবে। 3 নম্বর হইতেছে যে ডিস্ট্রিবিউশন ডিসিশন, ফর হোম টু প্রডিউস, কার জন্য প্রডিউস করবে বা ডিস্ট্রিবিউশনটা কোথায় হবে, এখান থেকে যে বেনিফিট হবে, এই বিজনেস থেকে যে বেনিফিট হবে এগুলার ডিস্ট্রিবিউট হবে কোথায় কোথায়। সো এগুলা ডিস্ট্রিবিউট হবে হচ্ছে 4 জায়গায়, নাকি 3 জায়গায় বলছে এখানে। ওয়েজ, যারা আমার এখানে লেবার হিসেবে কাজ করবে তাদেরকে দিব। রেন্ট, ভূমি মানে ল্যান্ড যেটা আছে সেটা যার যার হবে তাকে আমরা ভাড়া দিব। এবং প্রফিট, যে অর্গানাইজার থাকবে বা যে মালিক থাকবে, যে বিজনেসটা রান করবে, সে তার একটা স্যালারি নিবে বা তার একটা প্রফিট নিবে। ঠিক আছে? এইরকম যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন যেগুলো আছে, এই ফ্যাক্টরস অফ প্রোডাকশন গুলাকে কি করতে হবে? আমাদের পেমেন্ট করতে হবে। তো এইভাবেই ডিস্ট্রিবিউশন ডিসিশনটা নিতে হবে। So, এই আর কি। So, এই হচ্ছে 3টা ইকোনমিক্স প্রবলেম যেগুলা সলভ করার জন্য আমাদের ইসলামিক ইকোনমিক্স জানা দরকার। এরপরে আসতেছে যে ইকোনমিক্স অফ রিবা। ইকোনমিক্স অফ রিবা। সো ইকোনমিক্স অফ রিবা দিয়ে বোঝাচ্ছে আসলে রিবার অসুবিধাগুলা, রিবার অসুবিধা। আর পরে আছে ইকোনমিক্স অফ ফাইন্যান্সিয়াল সিস্টেম। সো এখানে আবার অসুবিধা বোঝাচ্ছে না, বরং এখানে বোঝাচ্ছে ফাইন্যান্সিয়াল সিস্টেমের গুরুত্ব। গুরুত্ব। সো এই দুইটা ইয়ার মধ্যে পার্থক্য আছে। এটা হচ্ছে ইকোনমিক্স অফ রিবা। ইকোনমিক্স অফ রিবা দিয়ে বোঝাচ্ছে যে রিবার অসুবিধাগুলা, রিবা কি কি আমাদের জন্য ক্ষতিকারক, কিভাবে ক্ষতিকারক। আর ইকোনমিক্স অফ ফাইন্যান্সিয়াল সিস্টেম দিয়ে বোঝাচ্ছে ফাইন্যান্সিয়াল সিস্টেমের গুরুত্ব, এই টাইপের কিছু। তো রিবা কেন ভালো না, বা রিবার খারাপ দিকগুলো একটু এখানে তুলে ধরতে হবে। যে রিবা হচ্ছে কি করে, এটা হচ্ছে যে প্রফিটটা বা ইনকামটা যে রিসিভ করা হয়, ল্যান্ডারের ল্যান্ডার যে ইনকামটা রিসিভ করে, সেটা হচ্ছে রং উপায়ে রিসিভ করে, বা ব্যাড ইন্টেনশন থাকে, বা শেডি প্র্যাকটিস থাকে, বা উইকড পার্টিসিপেশন থাকে। তার মানে হচ্ছে যে উপায়ে সে ইনকামটা জেনারেট করে, ওই ওয়েটা ভালো না। ঠিক আছে? তার মানে রিবা আর্নিংস এর ওয়েটা ভালো না, এটা ইমমরাল বা আনজাস্ট। এটা হচ্ছে ইমমরাল বা আনজাস্ট। এটা বিভিন্ন ক্রাইম বাড়ায়, ইট লিডস টু ক্রাইমস। এটা ক্রাইম বাড়ায়। ক্রাইমের কিছু এক্সাম্পল দেওয়া আছে। ক্রাইমের এক্সাম্পল না, ক্রাইম বাড়ায় কিভাবে সেটা বলা আছে। যে ক্রুয়েলটি বাড়ানোর মাধ্যমে, হিউমিলিয়েশন বাড়ানোর মাধ্যমে, এক্সপ্লয়টেশনের মাধ্যমে, সেলফিশনেসের মাধ্যমে, গ্রিডের মাধ্যমে হচ্ছে ক্রাইম টাইম বাড়ায়। এরপরে হচ্ছে ইট ইজ এ কম্বিনেশন অফ ইভিল অ্যান্ড সিনস অ্যান্ড ব্যাড প্র্যাকটিস টু আর্ন অ্যান্ড গেইন। তো এটা হচ্ছে আসলে ব্যাড প্র্যাকটিস এবং ইভিল অ্যান্ড সিনস এর কম্বিনেশন, কম্বিনেশন অফ ইভিল অ্যান্ড সিনস অ্যান্ড ব্যাড প্র্যাকটিস। সো ইভিল মানে তো মনে হয় যে খারাপ কিছুই আর কি, কোনো একটা ব্যাড ওয়ে। এই হচ্ছে দুইটা জিনিসের কম্বিনেশনটা। লাস্ট হচ্ছে ইট ব্রিংস ইনস্টেবিলিটি ইন দ্য কমিউনিটি। এটা কমিউনিটিতে ইনস্টেবিলিটি নিয়ে আসে। রিভার্স, রিভার আরো ইকোনমিক্স কিছু ওই যে এক্সট্রা একটা শিটে দেওয়া আছে, এক্সট্রা একটা শিট আছে, সেখানে দেওয়া আছে। আর লাস্টেরটা হচ্ছে ইট ইজ ইমমরাল, আনএথিক্যাল, আনজাস্টিফাইড। এটা ইমমরাল। রিবা আজকে রিবার কথা হচ্ছে, রিবা হচ্ছে ইমমরাল, আনএথিক্যাল, আনজাস্টিফাইড। ঠিক আছে?
রিবা হচ্ছে ইনফ্লেশন বাড়ায়। আরো কি কি জানি ওই শীটটাতে বলা আছে, ইনফ্লেশন বাড়ায় আরো কি কি এরকম আরো কিছু জিনিস বলা আছে। তো এই দুইটা কম্বাইন করে করে ফেললে বেটার হবে। দেখি আমার কাছে ফাইলটা আছে কিনা। এখানে নাই, এই ইয়াতে আছে, মোবাইলে আছে। এক্সট্রা একটা শিট যেটা ইয়াতে ক্লাসরুমে দেওয়া আছে। সো এরপরে আসতেছে রিবা, ইকোনমিক্স অফ রিবা একটা বাকি আছে, সেটা হচ্ছে রিবা মাস্ট বি ইলিমিনেটেড ফ্রম দ্য ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন। এটা কারণ কি? কারণ হচ্ছে এটা অনেক হরিফিক। মানে ইসলামে যা নিষিদ্ধ করা হয়েছে সবচেয়ে বেশি হরিফিক, ভয়ানক হচ্ছে এই রিবা। ঠিক আছে, সো এটা আমাদেরকে ইলিমিনেট করতে হবে। এরপরে আসতেছে ইকোনমিক্স অফ ফাইন্যান্সিয়াল সিস্টেম। সো ফাইন্যান্সিয়াল সিস্টেম হচ্ছে কমপ্লেক্স সেট অফ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এন্ড মার্কেটস, যেটা লেন্ডার এবং বড়োয়ারকে একত্র করে। এটার মেইন অবজেক্টিভ হচ্ছে একজনের ফান্ড আরেকজনের কাছে নিয়ে দেওয়া, যার কাছে বেশি টাকা আছে তার থেকে যার টাকাটা দরকার তাকে নিয়ে দেওয়া। সো এখানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস কিছু ইনস্ট্রুমেন্ট ডেভেলপ করে, যেটার মাধ্যমে আসলে ওই যে একজনের কাছ থেকে আরেকজনের কাছে টাকাটা যায়। সেন্ট্রাল ব্যাংকস কিছু মনিটারি পলিসি নেয় ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস গুলোর মাধ্যমে ইকোনমিকে সাপোর্ট করার জন্য। এবং এই ফাইন্যান্সিয়াল সিস্টেমটা কি করে? বিভিন্ন সার্ভিস গুডস প্রডিউস করে এবং এমপ্লয়মেন্ট প্রডিউস করে। এই আর কি ইকোনমিক্স অফ ফাইন্যান্সিয়াল সিস্টেম। তো এরপরে আসতেছে স্ট্রাকচার, স্ট্রাকচার অফ ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেম। ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেমের স্ট্রাকচারটা কেমন? তো স্ট্রাকচারটাতে বলা আছে যে আন্ডার ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেম, ইসলামিক ফাইন্যান্সিয়াল মার্কেটস, ইনস্টিটিউশনস এন্ড ইনস্ট্রুমেন্টস অপারেট ইন দ্য লাইন উইথ শরিয়া রুলস এন্ড প্রিন্সিপলস। যতগুলা ইনস্টিটিউশন আছে বা ইসলামিক ফাইন্যান্সিয়াল মার্কেট আছে এবং ইনস্ট্রুমেন্ট গুলা যেগুলো আছে, এগুলা শরিয়া এবং ইসলামিক শরিয়া এবং রুলস এবং প্রিন্সিপলস মেনে চলে। দিস সিস্টেম ইজ গভর্নড বাই দি ফলোইং ফ্যাক্টরস। তাহলে স্ট্রাকচার অফ ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেম বললে এই দুইটা জিনিস বলে দিতে হবে, এটাও ইম্পর্টেন্ট। তাও আসছে মনে হচ্ছে। স্ট্রাকচার অফ ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেম স্ট্রাকচার। ট্রানজেকশন কস্ট, ট্রানজেকশন কস্ট মানে হচ্ছে যে কোনো বড় ধরনের এক্সপেন্স যা আছে এগুলোকে বলে ট্রানজেকশন কস্ট। নর্মালি আমরা ট্রানজেকশন কস্ট বলতে ওই যে ছোটখাটো যে ট্রেডিং পারপাজে যে কস্ট গুলো হয় সেগুলোকে বুঝি। কিন্তু ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেমে ট্রানজেকশন কস্ট মানে হচ্ছে আসলে যে ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারিং করতে যা খরচ হয়, লিগেল ডকুমেন্টেশন করতে যা খরচ হয়, অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট গুলা করতে যে খরচ হয়, এবং অ্যাডমিনিস্ট্রেশন চালাতে যে খরচ হয়, এই সব কিছুতে যে খরচ হয় সেটাকে বলে আসলে ট্রানজেকশন কস্ট। আর ইকোনমিক ইনফরমেশন, এটা হচ্ছে কি পাস্ট ট্র্যাক রেকর্ডস, ফিউচার মানে পাস্ট যত ইনফরমেশন আছে, কারেন্ট পজিশন যেটা কারেন্ট ফাইন্যান্সিয়াল পজিশন, এবং ফিউচার ইনভেস্টমেন্ট প্রসপেক্টস, মানে যত ইনফরমেশন আছে এই সব কিছুকে বোঝাচ্ছে যে ইকোনমিক ইনফরমেশন। ইকোনমিক ইনফরমেশন মানে হচ্ছে যত ইনফরমেশন আছে সবকিছু খুব সম্ভবত ডিসক্লোজ করতে হবে, পাস্ট, কারেন্ট এবং ফিউচার। তো ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেমের স্ট্রাকচার হচ্ছে দুইটা। একটা হচ্ছে যেখানে ট্রানজাকশন কস্ট আছে, কি কি ট্রানজাকশন কস্ট কি কি ইনক্লুড করে সেটা বলছে, আর ইকোনমিক ইনফরমেশন কি কি ইনক্লুড করে সেটা বলছে। এখানে কিছু নাই, এখানে তেমন কিছু নাই। এখন হচ্ছে রোল অফ ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস।
ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আচ্ছা এই স্লাইডে ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন নিয়ে কি বলছে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ডিল উইথ different types of financial instruments for exchanging funds from surplus unit. So, জানি যে রিবাকে প্রহিবিট করে, গারার এবং মাইসির এগুলাকে ডিসকার্ড করে যে সিস্টেমটা গঠিত সেটাকে বলে ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেম। সো এই ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলার রুলস কি কি, এখানে ছিল ইনস্টিটিউশনের এক্সাম্পল এখানে দেয় নাই। সো রোল অফ ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন মানে হচ্ছে যে আমাদের ইসলামিক ব্যাংক বা অন্যান্য যে ইসলামিক ব্যাংক গুলো আছে তাদের রোল কি। তো তাদের রোল হচ্ছে সারপ্লাস গ্রুপস এবং ডেফিসিট গ্রুপ তাদেরকে লিঙ্ক করা, তাদের মধ্যে লিঙ্ক তৈরি করে দেওয়া। দুই নাম্বারটা হচ্ছে ছোট ছোট ইন্ডিভিজুয়াল যারা আছে, যাদের কাছে অল্প পরিমাণ টাকা আছে, তাদের কাছ থেকে সেটা কালেক্ট করে বড় বিজনেসম্যানকে লোন দেওয়া, এটা হচ্ছে সেকেন্ড রুল। ছোট ছোট সেভিংস গুলাকে একত্র করে লার্জ ক্যাপিটাল বানায় সেটা বিজনেসম্যানদেরকে লোন দেওয়া। এরপরে হচ্ছে গেদার এবং প্রসেস করা ইনফরমেশন, মার্কেট বা ইকোনমিক কন্ডিশন সম্পর্কে ইনফরমেশন গেদার এবং প্রসেস করা। আর লাস্টেরটা হচ্ছে মার্কেট এফিসিয়েন্সি এনশিওর করা, মার্কেটের যে এফিসিয়েন্সি সেটা এনশিওর করা বাই রিডিউসিং কস্ট ফর রেজিং ফান্ডস এন্ড ম্যাক্সিমাইজিং রিটার্ন অন ইনভেস্টমেন্ট। মানে কস্ট কমানো এবং রিটার্ন ম্যাক্সিমাইজেশনের মাধ্যমে মার্কেটের এফিসিয়েন্সি বাড়ানো, এটা হচ্ছে ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলোর একটা রোল। আরো তিনটা আছে, সেটা হচ্ছে ট্রান্সফর্ম রিলেটিভলি শর্ট টার্ম লাইবিলিটিস ইনটু লং টার্ম অ্যাসেট। ছোট ছোট লাইবিলিটিস গুলা নিয়ে, শর্ট টার্ম লাইবিলিটিস গুলা নিয়ে আমাদের কাছ থেকে যে ব্যাংক টাকাটা নেয় এটা কিন্তু আমরা চাইলে যে কোনো সময় তুলতে পারি। ঠিক আছে, সো এটা তো ব্যাংকের জন্য শর্ট টার্ম লাইবিলিটি। আমরা যেহেতু যে কোনো সময় টাকাটা তুলে ফেলি কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্টে যে টাকাটা আমরা জমা রাখি, তো এগুলো তো আসলে শর্ট টার্মে আমরা রাখতেছি। সো ব্যাংকের জন্য এগুলো শর্ট টার্ম লাইবিলিটি। কিন্তু ব্যাংক কি করে, এই শর্ট টার্ম লাইবিলিটি গুলাকে ইউজ করে সে লং টার্ম অ্যাসেটে ইনভেস্ট করতে পারে। সো এটা ব্যাংকগুলোর একটা স্পেশাল একটা আহ, ইয়া বলা যায়, তাদের একটা স্পেশাল অ্যাক্টিভিটিস এটা। শর্ট টার্ম লাইবিলিটিস নিয়ে তারা লং টার্ম অ্যাসেটে ইনভেস্ট করতে পারে। সো এটা করে তারা। 6 নম্বর যেটা হচ্ছে যে টু ফেসিলিটেট দ্য মিটিগেশন, ট্রান্সফার এন্ড শেয়ারিং রিস্ক। ট্রান্সফার এবং রিস্ক শেয়ার করে, রিস্ক ট্রান্সফার করে, মিটিগেট করে এবং শেয়ার করে। কনভেনশনাল ব্যাংকের মতো কি করে না, রিস্ক আমার উপরে ছেড়ে দেয় না, রিস্ক তারা কি করে, শেয়ার করে, মিটিগেট করতে কিছুতে হেল্প করে। আর লাস্টেরটা হচ্ছে টু প্রোভাইড ম্যাচিউরিটি ইন্টারমিডিয়েশন, তারা ম্যাচিউরিটি ইন্টারমিডিয়েশন করে। ওই যে এই যে 5 নম্বরটার সাথে আসলে এটা মিলে যাচ্ছে, যে এক ম্যাচিউরিটির টাকা নিয়ে তারা আর এক ম্যাচিউরিটিতে কি করে, ইনভেস্ট করে। এটাকে বলা হয় ম্যাচিউরিটি ইন্টারমিডিয়েশন। এগুলা কাছাকাছি। তো রোল অফ ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেম গেল। এখন হচ্ছে ডিস্টিংক্ট ফিচার্স অফ ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। ডিস্টিংক্ট ফিচার্স, আগের কোন একটা স্লাইডে ফিচার অফ ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেম পড়ছিলাম, ফিচার্স অফ ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেম তিনটা মনে হয় ছিল। এই যে এখানে ফিচার অফ ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেম, সেন্ট্রাল ফিচার্স তিনটা ছিল। একটা ছিল যে কোরআন সুন্নাহকে মেনে চলে, জাকাত ইসলামিক ট্যাক্স কালেক্ট করে এবং ইন্টারেস্টকে প্রহিবিট করে। আর এখন পড়তেছি কি, এখন পড়তেছি হচ্ছে ডিস্টিংক্ট ফিচার অফ ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, ডিস্টিংক্ট ফিচার্স। তো ডিস্টিংক্ট ফিচার গুলা কি কি, Islamic financial institution use various contracts that are in line with Sharia teachings. শরিয়ার সাথে মেনে চলে এরকম
কন্ট্রাক্টস তারা ইউজ করে, এরকম ইনস্ট্রুমেন্ট তারা ইউজ করে, তারা ইকুইটি ইউজ করে, এজ ওয়েল এজ ডেট বেসড ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টও ব্যবহার করে। ডেট বেসড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এবং ইকুইটি, ইকুইটিটা বেশি ইউজ করে এবং ডেট বেসডটা ডিসকারেজড করা হয়েছে বাট ইউজ করা হয়। 3 নাম্বার হচ্ছে দে বিল্ড আপ অ্যান্ড মেইনটেইন লং টার্ম রিলেশনশিপস ইন প্রফিট অ্যান্ড লস শেয়ারিং অ্যারেঞ্জমেন্টস। সো ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেম বা ইনস্টিটিউশন যারা আছে তারা কি করে, লং টার্ম রিলেশনশিপ তৈরি করে প্রফিট এবং লস শেয়ারিং বেসিসে। আর তারা দে মে ইমপ্লয় হায়ার কস্ট এবং ইউনিক রিস্কস, দে মে ইমপ্লয় হায়ার কস্ট এবং ইউনিক রিস্কস। এই যে ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যারা আছে তাদের সাথে এই যে বিজনেস টিজনেস করতে গেলে হায়ার কস্ট হইতে পারে এবং ইউনিক কিছু রিস্ক আসতে পারে যেগুলো নর্মালি অ্যারাইজ করে না, যে রিস্ক গুলো নর্মালি অ্যারাইজ করে না ওই রিস্ক কিছু এক্সট্রা কিছু রিস্ক অ্যারাইজ করতে পারে। They face certain risks that are associated with specific business models. ঠিক আছে, নর্মালি জেনারেল ব্যাংকগুলোর যে রিস্ক নাই ওই রকম কিছু রিস্কও এদের ফেস করা লাগতে পারে। এরা তো অন্য নিয়মে চলে, ডিফারেন্ট রুলস ইউজ করে চলে। তো এখানে কিছু ডিফারেন্ট কিছু রিস্কও আসছে। They are faced with rate of return risk, displaced commercial risk, fiduciary risk। তো এখানে রিস্ক গুলোর নাম বলে দিচ্ছে। এখানে যে আমরা বলছি যে সার্টেন কিছু রিস্ক তারা ফলো করে যেগুলা বিজনেস স্পেসিফিক হইতে পারে। ঠিক আছে, তো এরকম কিছু রিস্কের তারা নাম বলে দিল, যে রেট অফ রিটার্ন রিস্ক। রেট অফ রিটার্ন নর্মালি কনভেনশনাল ব্যাংকগুলোর রেট অফ রিটার্ন কিন্তু খুব বেশি একটা রিস্কে থাকে না, যেহেতু ফিক্সড রেট নেই। কিন্তু ইসলামিক ব্যাংকগুলো তো হচ্ছে বিজনেস এর সাথে পার্টনার হয়, তো এখানে কিন্তু লাভ লস আছে। সো রেট অফ রিটার্ন রিস্কটা আছে। ডিসপ্লেসড কমার্শিয়াল রিস্ক, ডিসপ্লেসড কমার্শিয়াল রিস্ক নামে একটা রিস্ক আছে। ফিডিউশিয়ারি রিস্ক আছে, যেটা যেহেতু একজনের সাথে আর একজনের এখানে বিশ্বাসের একটা ব্যাপার স্যাপার আছে, সো ফিডিউশিয়ারি রিস্কটা অ্যারাইজ করে যেটা নর্মাল কনভেনশনাল ব্যাংকের নাই। শরিয়া কমপ্লায়েন্স রিস্কটা আছে, যে শরিয়া কমপ্লায়েন্স করতে পারতেছে কিনা ব্যাংকগুলা। ঠিক আছে, শরিয়া অনেক ব্যাংকই তো শরিয়া ইউজ করবে বলে করে না, বা করলেও কতটুকু মেনে চলে সেটাও চিন্তার বিষয়। সো শরিয়া কমপ্লায়েন্স যদি না হয় তাহলে তো টাকাটা নষ্ট হচ্ছে। সো এই হচ্ছে শরিয়া কমপ্লায়েন্স রিস্ক এবং রিপুটেশন রিস্ক। যদি শরিয়া কমপ্লায়েন্স না করতে পারে তাহলে তো ওদের রিপুটেশন খারাপ হবে, এই হচ্ছে রিপুটেশন রিস্ক। তো এরকম কিছু রিস্ক ব্যাংকগুলো ফেস করে। আর লাস্টেরটা হচ্ছে যে অ্যাডভাইজরি বোর্ড, শরিয়া অ্যাডভাইজরি বোর্ডের এক্সিস্টেন্স দ্যাট অ্যাপ্রুভস ইন্ট্রোডাকশন অফ এনি নিউ প্রোডাক্ট। ঠিক আছে, যে ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেমের একটা ডিস্টিংক্ট ফিচার হচ্ছে যেখানে একটা শরিয়া অ্যাডভাইজরি বোর্ড থাকে, শরিয়া অ্যাডভাইজরি বোর্ড থাকে। তাহলে ফিচার গুলা কি কি? প্রথমে হচ্ছে যে এদের শরিয়া মেনে চলে এরকম ভেরিয়াস কন্ট্রাক্ট এরা ইউজ করে, এরা ইকুইটি এজ ওয়েল এজ ডেট ইউজ করে, এরা হচ্ছে লং টার্ম রিলেশনশিপ তৈরি করে, এখানে ইউনিক কিছু রিস্ক অ্যারাইজ করে বা হায়ার কস্ট অ্যারাইজ করে, এখানে বিজনেস স্পেসিফিক কিছু রিস্ক এরা ফেস করে। এখানে কয়েকটা রিস্কের নাম বলছে যে এই রিস্ক গুলো এরা ফেস করে। আর লাস্টে বলছে যে এই সিস্টেমটাতে একটা শরিয়া অ্যাডভাইজরি বোর্ড থাকে। তো এগুলো হচ্ছে ডিস্টিংক্ট ফিচার্স, বৈশিষ্ট্য। এরপরে বলছে ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস গুলা কি কি। তো এটা কম গুরুত্বপূর্ণ। ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের কয়েকটা নাম, যেমন ডিপোজিট ইনস্ট্রুমেন্ট। সো ডিপোজিট ইনস্ট্রুমেন্ট কি কি আছে, সেটা হচ্ছে আল ওয়াদিয়া কারেন্ট অ্যাকাউন্ট, এরপরে মুদারাবা সেভিংস অ্যাকাউন্ট। নর্মালি আমাদের যে ব্যাংকগুলোর যে অ্যাকাউন্ট থাকে ওই অ্যাকাউন্ট গুলোর সামনে কিছু জিনিস লাগাই দেওয়া হয়েছে, যেমন নর্মালি ব্যাংকের কি অ্যাকাউন্ট থাকে, কারেন্ট অ্যাকাউন্ট, তো এটার সামনে লাগাই দেওয়া হয়েছে আল ওয়াদিয়া কারেন্ট অ্যাকাউন্ট।
এরপরে নর্মালি আমাদের ব্যাংকে থাকে কি সেভিংস অ্যাকাউন্ট, এটা সামনে বলে দেওয়া হচ্ছে মুদারাবা, মুদারাবা সেভিংস অ্যাকাউন্ট। নর্মালি আমাদের ব্যাংকে কি থাকে, টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট থাকে, এর আগে দিয়ে লাগানো হয়েছে মুদারাবা টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট। এরপর আছে স্পেশাল নোটিস অ্যাকাউন্ট। এরপর আছে হাজি সেভিংস অ্যাকাউন্ট, মুদারাবা লাগাই দিতে হবে সামনে। এরপর আছে স্পেশাল সেভিংস অ্যাকাউন্ট। এরপর আছে সেভিংস বন্ড। এইভাবে কিছু প্রোডাক্টের নাম বলা আছে, এগুলো হচ্ছে প্রোডাক্ট আসলে ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আর কি। তো ডিপোজিট ইনস্ট্রুমেন্ট, এগুলা ডিপোজিট, এগুলো হচ্ছে ডিপোজিট ইনস্ট্রুমেন্ট। কারেন্ট অ্যাকাউন্ট হইতে পারে, সেভিংস অ্যাকাউন্ট হইতে পারে, টার্ম ডিপোজিট হইতে পারে, হাজি স্কিম হইতে পারে, স্টুডেন্টস অ্যাকাউন্ট হইতে পারে, যে স্টুডেন্টস মুদারাবা সেভিংস অ্যাকাউন্ট। মানে যত ধরনের অ্যাকাউন্ট আছে এখানে সব বলে দিচ্ছে, যে ফরেন কারেন্সি ডিপোজিট অ্যাকাউন্ট, সব অ্যাকাউন্ট হচ্ছে এখানে। এরপরে অন্য কিছু অ্যাসেট আছে, সেগুলো হচ্ছে ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্ট বলা হয় যেগুলোকে। তখন তো পড়লাম হচ্ছে ডিপোজিট ইনস্ট্রুমেন্ট, আমি যে ডিপোজিট করতেছি সেটা, এটা না করে আমি কিছু অ্যাসেটে ইনভেস্ট করতে পারি, যেমন যেগুলোকে বলা হয় বাই মুডস। বাই মুডস মানে হচ্ছে বাই মুদারাবা, বাই ইস্তিজার, বাই মুয়াজ্জালাল, বাই সালাম, বাই ইস্তিনা, বাই আশরাফ, এগুলোকে বলা হয় বাই মুড ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্ট, এগুলো হচ্ছে বাই মুডস। বাই মুডস খুব সম্ভবত মানে শেয়ারিং বেসিসে বুঝে, যে বাই মুদারাবা, বাই ইস্তিজার, বাই মুয়াজ্জালাল, এগুলোর মানে কি আমি নিজে জানি না, so বলতে পারবো না, স্যারও এক্সপ্লেন করে নাই। জাস্ট এগুলো কিছু ইনভেস্টমেন্ট অপরচুনিটিস এর নাম, কয়েকটা মুখস্থ রাখতে পারলে ভালো, যদি আসে লেখা যেতে পারে। এগুলো আসে না, ইম্পর্টেন্ট না থাকে। এরপরে আসতেছে শেয়ার মোডস। তো শেয়ার মোড মানে হচ্ছে মুদারাবা মুসারাকা, ঠিক আছে? এটা তো জানি, মুদারাবা হচ্ছে দুইজনে, একজনে টাকা দেয় একজনে শ্রম দেয়, আর মুসারাকাতে হচ্ছে দুইজনেই মনে হয় টাকা পয়সা দেয়। ইজারা মোডস, ইজারা মানে তো বুঝি লিজিং। সো এখানে হচ্ছে হায়ার পারচেজ আন্ডার শিরকাতুল মিল্ক, ঠিক আছে, হায়ার পারচেজ করতে হেল্প করে ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, এই ব্যাংকগুলো। এরপরে আছে ইনভেস্টমেন্ট স্কিম। কিছু ইনভেস্টমেন্ট স্কিমের নাম বলা আছে, যেমন হাউস হোল্ড ইনভেস্টমেন্ট স্কিম, ইনভেস্টমেন্ট স্কিম ফর ডক্টরস, ডক্টররা চাইলে এখানে এই অ্যাকাউন্টে টাকা জমা রেখে একটা সুবিধা নিতে পারবে। ট্রান্সপোর্ট ইনভেস্টমেন্ট স্কিম আছে, কার ইনভেস্টমেন্ট স্কিম আছে, স্মল বিজনেস ইনভেস্টমেন্ট স্কিম আছে, এরকম রিয়েল এস্টেট আছে, এরকম বিভিন্ন ইনভেস্টমেন্ট স্কিমের কথা বলা আছে। আমি চাইলে ব্যাংকের থ্রুতে এই ইনভেস্টমেন্ট স্কিম গুলোতে ইনভেস্ট করতে পারবো। দেন আসতেছে রুরাল ডেভেলপমেন্ট স্কিম, রুরাল ডেভেলপমেন্ট, এটা ইনভেস্টমেন্ট স্কিমের মতো রুরাল ডেভেলপমেন্ট স্কিম আছে একটা, কম ইম্পর্টেন্ট। লাস্ট টপিক যেটা হচ্ছে যে ডিফারেন্স বিটুইন ইসলামিক এন্ড কনভেনশনাল ব্যাংকিং, এটা ভালো ইম্পর্টেন্ট। এটা এটা ব্যাংকিং, এটা লাস্ট টপিক, সেটা ভালো ইম্পর্টেন্ট। ইসলামিক এবং কনভেনশনাল ব্যাংকিং এর মধ্যে পার্থক্য কি, সিম্পলি একটু মনোযোগ দিয়ে পড়লে বোঝা যাবে। Functions of and operating modes of conventional banks are based on fully man-made principles. তো কনভেনশনাল যেটা আছে এটা হচ্ছে ম্যান-মেড প্রিন্সিপালস অনুযায়ী পরিচালিত হয়, আর ইসলামিক যেটা আছে এটা তো হচ্ছে ম্যান-মেড না, এটা হচ্ছে ইসলামিক শরিয়া অনুযায়ী পরিচালিত হয়। সো প্রথম ডিফারেন্স, একটা হচ্ছে ম্যান-মেড প্রিন্সিপাল ইউজ করে, আর একটা হচ্ছে ইসলামিক শরিয়া প্রিন্সিপাল ইউজ করে। একটাতে হচ্ছে প্রি ডিটারমাইন্ড রেট অফ ইন্টারেস্ট থাকে, আর একটাতে প্রি ডিটারমাইন্ড ইন্টারেস্ট থাকে না, মানে হচ্ছে রিস্ক শেয়ারিং হয়, রিস্ক শেয়ারিং হয়। একটাতে হচ্ছে ম্যাক্সিমাইজিং প্রফিট উইদাউট এনি রেস্ট্রিকশনস, মানে এখানে যত প্রফিট ম্যাক্সিমাইজ করা যায় সেটা উদ্দেশ্য, কনভেনশনালের কথা বলতেছে যত প্রফিট ম্যাক্সিমাইজ করা যায়, কিন্তু ইসলামিক শরিয়াতে একটা লেভেল আছে, অনেক বেশি প্রফিট করা যাবে না।
শরিয়া মেনটেন করে একটা সার্টিন লেভেলে প্রফিট করতে পার মানে প্রফিট করা যাবে। একদম মানুষদেরকে মানুষের সাথে ইনজাস্টিস করে অনেক বেশি প্রফিট ম্যাক্সিমাইজ করা যাবে না। কনভেনশনাল ব্যাংকিং জাকাত নিয়ে ডিল করে না, ট্যাক্স নিয়ে ডিল করে। আর ইসলামিক সিস্টেম হচ্ছে জাকাত কালেকশন এগুলা এবং পেমেন্ট নিয়ে কাজ করে। ঠিক আছে, So জাকাতের বিষয়টা এখানে বলতে হবে। এরপরে আসতেছে চারটা গেল। 5 নাম্বারটা হচ্ছে কম্পাউন্ডিং ইন্টারেস্ট রেট। কম্পাউন্ডিং ইন্টারেস্ট রেট ফলো করে। আর ইসলামিক তো হচ্ছে কম্পাউন্ডিং ইন্টারেস্ট নাই। তো এখানে হচ্ছে পার্টনারশিপ বেসিসে কাজ করা হয়। লাভ হইলে লাভ বন্টন করা হয়, লস হলে লস বন্টন করা হয়। কিন্তু কনভেনশনাল তো হচ্ছে আমার ইন্টারেস্ট কম্পাউন্ডিংলি বাড়তেই থাকে বাড়তেই থাকে। এরপরে আছে ইট ক্যান চার্জ এডিশনাল মানি, পেনাল্টি অ্যান্ড কম্পাউন্ডেড ইন্টারেস্ট। কনভেনশনাল ব্যাংকিং কি করে, পেনাল্টি চার্জ করতে পারে। আমি যদি পেমেন্ট না করি আমার লোনটা, সেক্ষেত্রে তারা কি করে, পেনাল্টি চার্জ করতে পারে। কিন্তু ইসলামিক ব্যাংকে এরকম এক্সট্রা মানি তো ইয়া করা যাবে না, এরকম এক্সট্রা পেনাল্টি চার্জ করা যায় না। ঠিক আছে, এরপরে 7 নম্বরে বলতেছে যে very often it results in the bank's own interest becoming prominent. কনভেনশনাল ব্যাংকিং এ ব্যাংকের নিজের ইন্টারেস্টই মুখ্য, ব্যাংকের নিজের ইন্টারেস্টই হচ্ছে প্রধান। আর ইসলামিকে হচ্ছে পাবলিক ইন্টারেস্টটা অনেকটা গুরুত্ব পায়, পাবলিক ইন্টারেস্ট অনেকটা গুরুত্ব পায়। 8 নাম্বার হচ্ছে বড়োইং করাটা কমার্শিয়াল মানে নর্মাল ব্যাংকগুলোর জন্য মানি মার্কেট থেকে বড় করাটা ইজি, কারণ ওদের জন্য তো অনেক টুলস আছে, অনেক টুলস বা ইনস্ট্রুমেন্ট আছে। কিন্তু ইসলামিক ব্যাংকিং এর জন্য তো টাকা কালেক্ট করা বা বড় করাটা টাফ, কারণ শরিয়া মেনে চলে এরকম এইরকম ইনস্ট্রুমেন্ট কমই আছে। ঠিক আছে, সো ওদের জন্য টাকা বড় করাটা অনেকটা টাফ, কনভেনশনালি ইজি। 9 নম্বর হচ্ছে যে income from the advances is fixed. It gives little importance to developing expertise in project appraisal and evaluations. So কনভেনশনাল ব্যাংকিং যখন মানুষদেরকে লোন দেয় তখন প্রজেক্ট অ্যাপ্রেজাল তাদের কাছে গুরুত্বপূর্ণ না। প্রজেক্ট তারা অ্যাপ্রেজাল করে না, আমরা মানে তারা কোথায় লোনটা দিচ্ছে ওই প্রজেক্টটা নিয়ে তারা খুব বেশি বদার্ড না। প্রজেক্টটা কি ভালো নাকি ভালো নয় সেটা তারা দেখে না, কারণ ওদের তো কথা হইতেছে ফিক্সড ইনকাম পাওয়া যাবে। সো প্রজেক্ট খুব বেশি ভালো না হইলেও আমার সমস্যা না। কিন্তু ইসলামিক ব্যাংকিং যারা আছে তারা তো হচ্ছে এখানে শেয়ার করে প্রফিট এন্ড লস। তারা অবশ্যই প্রজেক্টটা ভালো কিনা সেটা দেখে দেখে প্রজেক্টটা যদি ভালো হয় তাহলে তারা ইনভেস্ট করে, আর না হলে ইনভেস্ট করে না। তো তাদের কাছে প্রজেক্টটা অনেকটা গুরুত্বপূর্ণ। প্রজেক্টের ভায়াবিলিটি বা প্রজেক্টের অ্যাপ্রেইজাল অনেক গুরুত্বপূর্ণ ইসলামিক ব্যাংকের কাছে, ভালো প্রজেক্ট হইতে হবে। সো তারা এটাকে অ্যাপ্রেইজাল করে এবং ইভালুয়েট করে। আর এই কনভেনশনাল ব্যাংক প্রজেক্টকে ইভালুয়েশন করে না, অল্পই করে, খুব বেশি এটা নিয়ে তারা মাথা ঘামায় না। এরপরে আসতেছে তারা গ্রেটার এমফাসিস দেয় অন ক্রেডিট ওয়ার্দিনেস অফ দি ক্লায়েন্টস। তারা ক্লায়েন্ট নিয়ে বদার্ড, যে ক্লায়েন্টটা ভালো কিনা, ক্লায়েন্টটা ক্রেডিট ওয়ার্দিনেস আছে কিনা, তারা হচ্ছে ক্লায়েন্টের দিকে ফোকাস করে। আর ইসলামিক ব্যাংক তো ফোকাস করে একটু আগে বললাম যেটা হচ্ছে যে ভায়াবিলিটি অফ দি প্রজেক্ট, প্রজেক্টটা ভায়াবল কিনা, প্রজেক্টটা ভালো কিনা ওইটার দিকে ফোকাস করে। মানুষ কেমন সেটা খুব বেশি গুরুত্বপূর্ণ,
ঠিক আছে, তাহলে 9 10 কানেক্টেড আসলে, 9 আর 10 কানেক্টেড। লাস্ট দুইটা, যেটা হচ্ছে যে কনভেনশনাল ব্যাংক, কনভেনশনাল ব্যাংকে ব্যাংক এবং কাস্টমারের সম্পর্ককে বলা হয় ক্রেডিটরস এবং ডেটরস। ব্যাংক এবং কাস্টমারের সম্পর্ককে কি বলে? ক্রেডিটরস এন্ড ডেটরস। আর ইসলামিক ব্যাংকিং সে এরকম কিছু নাই, এটাকে বলা হয় পার্টনার্স। তাদেরকে বলা হয় পার্টনার্স বা ইনভেস্টরস এন্ড ট্রেডার, বায়ার এন্ড সেলার, এগুলো বলা যায়। ঠিক আছে, সো ক্রেডিটর ডেটর এরকম কোন শব্দ ইসলামিক ব্যাংক, ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেমে নেই। লাস্ট ওয়ান, কনভেনশনাল ব্যাংক হচ্ছে গ্যারান্টি দেয়। এটা সব ডিপোজিটের এগেনস্টে গ্যারান্টি দিয়ে দেয় না। আমরা যদি ব্যাংকে ডিপোজিট রাখি, ওরা তো বলে দেয় যে 10% 12% ফিক্সড দিয়ে আমাদেরকে দিবি। ঠিক আছে, কিন্তু ইসলামিক ব্যাংকিং এ কি এরকম বলে? ইসলামিক ব্যাংক মোটামুটি একটা পার্সেন্টেজ বলে দেয়, কিন্তু এটা ফিক্সড না। এটা তারা মেনটেন করার ট্রাই করে যাতে তাদের রেপুটেশন ভালো থাকে, কিন্তু এটা ফিক্সড। সো এটা কমতেও পারে, বাড়তেও পারে। So whereas Islamic bank can only guarantee deposits for deposit account, which is based on the principle of al-wadiyah, thus the depositors are guaranteed repayment of their funds. However, if the account is based on mudharaba concept, client have to share in a loss position. যে এখানে বলছে যে মুদারাবা বেসিসে থাকলে ক্লায়েন্টের কি করতে হবে? লসও বিয়ার করতে হবে। মানে তার মানে কি ফিক্সড কোনো রেট নাই। মেইন সামারি হচ্ছে এটাই যে ডিপোজিটের উপরে কনভেনশনাল ব্যাংক গুলা ফিক্সড রেট দেয় বা গ্যারেন্টি দিয়ে দেয়, কিন্তু ইসলামিকে কিছু অ্যাকাউন্ট ছাড়া, কিছু অ্যাকাউন্ট ছাড়া বাকি সব কিছুতে লসও বিয়ার করা লাগে, এবং এগুলা ফিক্স না। ডিপোজিটের উপরে যে ইন্টারেস্ট বা প্রফিট সেটা ফিক্সড না। তো এই হচ্ছে চ্যাপ্টার 3। এরপরে কয়েকটা সলিউশন, মানে কয়েকটা প্রবলেমস নিয়ে একটু কথা বলতে পারি। ওই যে প্রবলেমস এন্ড গাইডলাইন্স নামের যে পিডিএফটা আছে, সেটার কয়েকটা ম্যাথ যদি বলে দিই, মোটামুটি বাকি সব ম্যাথ হচ্ছে সিমিলার কনসেপ্ট, একদম হুবহু সেম বলবো না, কিন্তু কনসেপ্ট সিমিলার, মানে একই টাইপের ম্যাথ বলা যায়। একটু ঘোরায় পেঁচায় এই আর কি। আবার ঘোরানো পেঁচানো অনেক বেশি না, সিম্পল ম্যাথ গুলা। একটা একটা সিম্পল একটা ফর্মুলা আছে, মোটামুটি ওই ফর্মুলাটার উপর বেস করেই সবকিছু। এখানে 1 নাম্বার যে ম্যাথটা আছে, এটা হচ্ছে এই সলিউশনটাতে যেভাবে দেওয়া আছে স্যার ক্লাস এইভাবে করায়। এই 1 নাম্বারটা একটু ঝামেলা আছে। So, আমার মনে হয় এটা স্যার যেভাবে ক্লাসে করাইছে ওইভাবে করাটাই বেটার। 1 নাম্বারটা আমরা এখান থেকে ফলো করতেছি না, বাকি সবকিছু ফলো করা যাবে। ঠিক আছে, So, 1 নাম্বারটা ক্লাস নোটে আছে আমার। 2 নাম্বারটা বা আর অন্য কয়েকটা ম্যাথ বলতে পারি। So, 2 নাম্বারটা বই। 2 নাম্বারটা প্রশ্নটা হচ্ছে যে একজন এক ব্যক্তি, সে হচ্ছে একটা বাড়ি কিনবে, তার জন্য তার 10 লাখ টাকা দরকার। 10 লাখ টাকা দরকার। তো এই 10 লাখ টাকার মধ্যে সে কোনো ডাউন পেমেন্ট দিবে না, তার মানে পুরো টাকাটাই সে ফাইন্যান্সিং করবে ইসলামী ব্যাংক থেকে। সো ইসলামী ব্যাংক 5 বছরের জন্য আমাকে টাকাটা দিবে, এবং সে হচ্ছে 5% বেনিফিট নিবে। 5% এডিশনাল বেনিফিট আমাকে তাকে দেওয়া লাগবে। তো প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য পিরিয়ডিক পেমেন্ট। আমার পিরিয়ডিক পেমেন্ট, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেক আসছে বারবার। ঠিক আছে? প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ। ভালো একটা কোয়েশনে হাত দিছি শুরুতেই। তাহলে এখানে সিম্পল, আমি 10 লাখ টাকা আমার লোন লাগবে, আর সে 5% এডিশনাল বেনিফিট চায়, এবং আমি এখানে 5 বছরে পেমেন্ট করবো। 5 বছরের বলতে আমি মান্থলি পেমেন্ট করবো 60 মান্থস। তাহলে বলছে হোয়াট ইজ দ্য পিরিয়ডিক পেমেন্ট। তো যেটা করতে হবে, আমার যে আসল, মানে প্রিন্সিপাল, এটা
প্লাস হবে হচ্ছে আমার বেনিফিট 5%, এই যে 10 লাখের উপরে 5% ইন্টু 5। 10 লাখের উপর 5% দিলে তো আসবে 1 বছরের বেনিফিট। আমাদেরকে 5 বছরের বেনিফিটে সেটাকে কনভার্ট করতে হবে, সো 5 দিয়ে গুণ দিয়ে দিব। এই যে বেনিফিট পাইলাম, এই বেনিফিট আর আসলের সাথে যোগ হবে। বেনিফিট প্লাস আসল ডিভাইডেড বাই 60, এই হচ্ছে পিরিয়ডিক পেমেন্টের ফর্মুলা। ঠিক আছে, সো এই যে প্রিন্সিপালস প্লাস এডিশনাল বেনিফিট। সো প্রিন্সিপাল হচ্ছে 10 লাখ, প্লাস হচ্ছে বেনিফিট হচ্ছে 10 লাখের 5% ইন্টু 5 ইয়ার্স। তাহলে টোটাল কত আসতেছে? টোটাল পেমেন্ট আমাকে করতে হবে এই যেটা 12,50,000। সো এটাকে আমি 60, আমি এটা প্রশ্নে যেভাবে বলা থাকবে যে মান্থলি পেমেন্ট নাকি কোয়ার্টারলি পেমেন্ট নাকি ইয়ারলি পেমেন্ট, যেভাবে বলা থাকুক না কেন সেটা দিয়ে ভাগ দিতে হবে। তো যেহেতু 5 ইয়ার্স এবং মান্থলি পেমেন্ট, আমাকে 60টা পেমেন্ট করতে হবে। সেটা দিয়ে ভাগ দিলাম, আসলে 20,833। তো এটার সাথে কিছু কোয়েশ্চন জুড়ে দেয়, যেমন এটা: ইফ দ্য কাস্টমার চুজ টু ক্লোজ দি ফাইন্যান্সিং এট দি এন্ড অফ 4 ইয়ার্স, দেন হোয়াট দ্য কাস্টমার উইল হ্যাভ টু পে। সে যদি চায় যে 4 বছর পরে আর কিস্তি দিবে না, তার মানে 4 বছর পরে সে চাচ্ছে পুরো লোনটাকে ক্লোজ করে ফেলতে, তার মানে অবশ্যই তাকে অনেক বড় একটা অ্যামাউন্ট পেমেন্ট পে করতে হবে। যেহেতু 4 বছর পরে সে চাচ্ছে যে আর মান্থলি পেমেন্ট করবে না, তার মানে কি করতে হবে? 4 বছরের শেষে তার একটা বড় অ্যামাউন্ট পেমেন্ট করে ফেলতে হবে। তো 4 বছর শেষে তার আর কয় মাসের পেমেন্ট বাকি থাকে? 4 বছর যদি সে পেমেন্ট করে ফেলে, তার মানে আর 12 মাসের পেমেন্ট তার বাকি আছে না? ওই 12 মাসের পেমেন্টটা একসাথে পেমেন্ট করে ফেলতে হবে। সো এই যে 12,50,000, এটা কি? এটা হচ্ছে আমার টোটাল পেমেন্ট। এটা হচ্ছে আমার টোটাল পেমেন্ট। আর আমি প্রতি মাসে কত করে দিছি? 20,833 করে টাকা করে দিছি। এরকম কয় মাস দিছি? অলরেডি 48 মান্থ দিয়ে দিছি না? এই যে 20,833 ইন্টু 48, এতটুকু আমি দিয়ে দিছি। তাহলে বাকি থাকলো আর কত? এই যে 2,50,000। এটা মাইনাস করলে 2,50,000 টাকা আমাকে কি করতে হবে? একসাথে দিয়ে ফেলতে হবে। ঠিক আছে, 2,50,000 টাকা আমাকে এখন একসাথে পেমেন্ট করে ফেলতে হবে। আমি তো চাচ্ছি না আর এটা আহ, মাসে মাসে পেমেন্ট দিতে আমি চাচ্ছি না, হয়তো বা আমার কাছে টাকা এখন বেশি আছে, তো আমি চাচ্ছি এটাকে ক্লোজ করে ফেলতে। মানে বড় একটা অ্যামাউন্ট আমাকে পেমেন্ট করতে হবে। তো 48 মান্থস আমি যা পেমেন্ট করছি তো করছি, বাকি যেটা থাকলো সেটা একসাথে দিয়ে দিব। এর মধ্যে আমরা চাইলে প্রিন্সিপাল কত সেটা বের করতে পারি, এবং রেন্ট কত সেটা বের করতে পারি। মানে রেন্ট বলতে হচ্ছে বেনিফিট কত সেটা বের করতে। তো এই 2.5 লাখ টাকার মধ্যে প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল হচ্ছে আমার, আমি লোন কত টাকা নিয়েছি? 10 লাখ। 10 লাখ টাকাকে ভাগ দিব 60 দিয়া, তাহলে আসবে প্রতি মাসের প্রিন্সিপাল পেমেন্ট। এই যে 10 লাখ ডিভাইডেড বাই 60, এটা হচ্ছে প্রতি মাসের প্রিন্সিপাল পেমেন্ট ইন্টু 12 মাস, কারণ আমার যে 12 মাস বাকি আছে। তো 12 মাসে আমি 2 লাখ টাকা প্রিন্সিপাল হিসেবে পে করছি। তাহলে বাকি যে 50,000 টাকা সেটাকে বলা হচ্ছে কি? বেনিফিট। তো এটা আমি বেনিফিট হিসেবে দিছি। ঠিক আছে, এই এটা কেন বের করছে? কারণ এটা আসলে আরেকটা কোয়েশ্চেনের সাথে জড়িত। ওই কোয়েশ্চেনটা এখানে করে নাই, 2 নাম্বারটাতে করে নাই, অন্য কোনো একটা কোয়েশ্চেনে আরেকটা লেজ জুড়ে দেয়। ওইটার জন্য এই এই অংশটা লাগে। আপাতত এই ম্যাথে এটা না করলেও মনে হয় চলবে। দেখি প্রশ্নটা একবার একটু পড়ি। প্রশ্নটা কি বলছে? দেন হোয়াট দ্য কাস্টমার উইল হ্যাভ টু পে। এখানে আসলে এই এক্সট্রা পেমেন্ট এটা দরকার নেই। যে 2.5 লাখ টাকার পরে যে এই যে 2 লাখ আর 50,000, এটাকে আলাদা আলাদা করছে না, এটা আসলে এই ম্যাথে দরকার নেই, কিন্তু অন্য একটা ম্যাথে এটা লাগে, এজন্য এখানে একটু করে রাখছে। So, এই যে 3 নাম্বার ম্যাথটাও দেখা যাচ্ছে সেম ফর্মুলা, এই যে প্রিন্সিপাল প্লাস বেনিফিট ডিভাইড বাই 60। ঠিক আছে, So, এই যে এটাও সেম। টু টোটাল পেমেন্ট টু সেটেল দ্য ক্লেম এট এন্ড অফ ইয়ার 3, 3 বছর পরে যদি সে এটাকে ক্লোজ করে ফেলতে চায়, তাহলে তার কত টাকা পে করতে হবে? তাহলে তার পে করতে হবে 2 বছর বাকি আছে, আর 2 বছরের টাকাটা একসাথে দিয়ে দিতে হবে। এই যে সেম ফর্মুলা কিন্তু, এই যে 50,000, 50 লাখ প্লাস বেনিফিট ডিভাইড বাই 32। এইভাবে সিমিলার ফর্মুলা, যে 5 নাম্বারটা সিমিলার ফর্মুলা।
এই 6 নম্বর ম্যাথটা হচ্ছে আরো বেশি গুরুত্বপূর্ণ। সেম ম্যাথ, একই ম্যাথ, কিন্তু ওই যে যেটা বলতেছিলাম আগের ম্যাথটাতে একটা একটা কোয়েশ্চেন দেয় নাই, ওই কোয়েশ্চেনটা আবার এখানে দিছে। তো 6 নম্বরটা তাহলে একটু দেখি, এবং ক্লাস এটা স্যার করাইছো। তাইলে টোটাল কস্ট অফ দি গুডস হচ্ছে দুই, দুই না 20 লাখ, 20 লাখ। সো কাস্টমার হচ্ছে জিরো ডাউন পেমেন্ট করতেছে, তার মানে কোনো ডাউন পেমেন্ট নাই, তার মানে নিজের কোনো টাকা নাই। আচ্ছা, ডাউন পেমেন্ট যদি থাকতো সেটা আমরা মাইনাস করে নিতাম। যদি বলতো যে কাস্টমার মেক্স 3 লাখ, 3 লাখ ডাউন পেমেন্ট, তার মানে সে লোন নেবে কত, 17 লাখ, তাহলে ওই 17 লাখ নিয়ে আমাদের হিসাব নিকাশ হইতো আর কি। ঠিক আছে, ডাউন পেমেন্ট থাকলে সেটা মাইনাস করে নিতে হবে শুরুতেই। আমার কাজ হবে যে আমি কত টাকা লোন নিছি, কত টাকা ব্যাংক থেকে নিছি, ওইটা নিয়ে কাজ হবে। যেহেতু জিরো ডাউন পেমেন্ট, তার মানে আমার পুরো 20 লাখ টাকাই ব্যাংক থেকে নেওয়া লাগবে। ব্যাংক থেকে যেহেতু নিছি, তো ব্যাংক তো 10% বেনিফিট চাবে। এই যে ব্যাংক নিল 10%, ব্যাংক পারচেজেস দ্য গুডস অ্যান্ড সেলস ইটস টু দি কাস্টমার অন মুদারাবা, এবং এটা 3 বছরের মধ্যে আমাকে কি করতে হবে, পে করতে হবে। তো মান্থলি ইনস্টলমেন্ট কত, তো সেম ফর্মুলা, 20 লাখ প্লাস 20 লাখের 10% ইন্টু 3 বছর। এটা কিন্তু মনে মনে করে দিতে হবে 3 ইয়ার্স, 3 মাল্টিপ্লাই করতে হবে মাস্ট, ডিভাইডেড বাই কত হবে মান্থলি ইনস্টলমেন্ট বের করতে চাইলে, 36, 3 বছর যেহেতু। তাহলে এই যে 20 লাখ প্লাস বেনিফিট ডিভাইডেড বাই হচ্ছে 36। এরপরে সেকেন্ড যে কোয়েশ্চেনটা, সেটা তো অলরেডি আমরা চিনি, যে 2 বছর পরে যদি আমি ক্লোজ করে ফেলতে চাই, তাহলে আমাকে কত টাকা পে করতে হবে। তো 2 বছর পরে যদি আমি ক্লোজ করি, তাহলে আমাকে, আমার বাকি থাকলো আর কয় বছর, 1 বছর। 1 বছরের টাকা আমাকে এখন একসাথে দিয়ে ফেলতে হবে। 1 বছর বলতে 12 মাস, 12 মাসের টাকা আমাকে একসাথে দিয়ে ফেলতে হবে। তাহলে এই যে মান্থলি পেমেন্ট ইন্টু 12, মান্থলি পেমেন্ট 72,000 ইন্টু 12, এই হচ্ছে আমার, এত টাকা পেমেন্ট করে দিলে ক্লোজ হয়ে যাবে বিষয়টা। 3 নম্বর, যেটা গুরুত্বপূর্ণ, যে ইফ 50% রিবেট ইজ গ্রান্টেড, ব্যাংক যদি আমাকে 50% রিবেট দেয়, মানে 50% ছাড় দেয়, তাহলে আমাকে কত টাকা পেমেন্ট করতে হবে। এই যে 2 বছর, 2 বছর শেষে, ঠিক আছে, 2 ইয়ার্স শেষে আমি চাচ্ছি কি করতে, পুরা টাকাটা একসাথে পেমেন্ট করে ফেলতে। আমি চাইতে পারি, অথবা ব্যাংকও কি করতে পারে, ব্যাংক আমাকে মোটিভেট করতে পারে যে তুমি যদি এখন একসাথে পেমেন্ট করে দাও, তোমাকে আমরা কিছু ছাড় দিব। এরকম ব্যাংকও আমাদেরকে মোটিভেট করতে পারে। তাহলে সে আমাকে কত পার্সেন্ট রিবেট দিবে বলতেছে, 50%। তাহলে আমাকে কয় টাকা পেমেন্ট করতে হবে। এটা বের করার উপায় হচ্ছে, আমাদের যে 1 বছরের পেমেন্ট বাকি আছে না, 1 বছরের পেমেন্টটাকে প্রিন্সিপাল পেমেন্ট কত এবং বেনিফিট কত সেটা আলাদা করতে হবে, যেটা আমরা 2 নম্বর মেথে করছিলাম। প্রিন্সিপাল পেমেন্ট কত এবং বেনিফিট, মানে ব্যাংকের বেনিফিট হিসেবে কত টাকা সে নিচ্ছে, এই দুইটা জিনিস আলাদা আলাদা বের করতে হবে। বেনিফিট থেকে 50% রিবেট পাওয়া যাবে, প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে কখনো রিবেট পাওয়া যায় না। একটা ব্যাংক তার প্রিন্সিপাল পেমেন্ট এর থেকে আমাকে ছাড় দিবে না অবশ্যই, ওই যে বেনিফিট যতটুকু আছে সেটা, সেখান থেকে সে 50% আমাকে রিবেট দিবে। তার মানে বিষয়টা সিম্পলই, খুব বেশি জটিলতা নাই। আমাকে জাস্ট কি করতে হবে, এই প্রিন্সিপাল পেমেন্ট কত আর রেন্ট কত সেটা বের করে নিতে হবে। সো আমার তো, আমি লোন নিছি তো 20 লাখ টাকা, আমার আসল হচ্ছে 20 লাখ, এটাকে আমি 36 দিয়ে ভাগ দিব, তাহলে আসবে মান্থলি প্রিন্সিপাল পেমেন্ট। এটা কিন্তু আগেও করছিলাম 2 নম্বর, মান্থলি প্রিন্সিপাল পেমেন্ট ইন্টু দিলাম 12, যেটা আমার 12 মাসের পেমেন্ট দেওয়া বাকি আছে। তার মানে 6 লাখ টাকা, 6.5 লাখ টাকা হচ্ছে আমার প্রিন্সিপাল পেমেন্ট। তাহলে এই যে 8 লাখ, 8.5 লাখ টাকার মধ্যে 6.5 লাখ টাকা হচ্ছে আমার প্রিন্সিপাল, তাহলে বাকি থাকলো কত, 2 লাখ। এই 2 লাখ টাকা হচ্ছে আমার রেন্ট। এই 2 লাখ টাকার মধ্যে এখন আমাকে সে 50% রিবেট দিবে, তাহলে আমাকে দেওয়া লাগবে কত, এখান থেকে 1 লাখ। তাহলে আমার টোটাল কত দেওয়া লাগবে, 6 লাখ টাকা, তো 6.5 লাখ দেওয়া লাগবে, প্লাস এখানে 1 লাখ টাকা আমাকে দেওয়া লাগবে। 1 লাখ টাকা তো যেহেতু বেনিফিট পাচ্ছি, তাহলে 7,66,000 টাকা আমাকে পেমেন্ট করতে হবে। 50% রিবেট দিলে
বা যত পার্সেন্ট রিবেটই দেখ না কেন, রিবেট দিলে আমাদের কি কি করে নিতে হবে, প্রিন্সিপাল অ্যামাউন্ট কত এবং বেনিফিট অ্যামাউন্ট কত সেটা আলাদা করে বের করে বেনিফিট থেকে আমাকে রিবেটটা নিয়ে নিতে হবে। বাকি যেটা থাকবে সেটা হবে আমার পেমেন্ট। ঠিক আছে, এইরকম। এটা হচ্ছে মেইন একটা ম্যাথ বলা যায়, এটা অনেকবার আসছে প্রিভিয়াস। এই ফর্মুলাটার উপর বেস করেই মোটামুটি সবগুলা ম্যাথ একই ফর্মুলা ঘুরে ফিরে, ঝামেলা নেই। একটু দেখতে হবে অবশ্যই, সবগুলা একটু দেখতে হবে। আর আরেকটা ম্যাথ যেটা আপনাকে স্কিপ করতে পারে সেটা হচ্ছে যে এই যে প্রবলেম গুলা, প্রবলেম তো এখানে কয়টা, প্রবলেম তো হচ্ছে এখানে 29টা। এই 29টা প্রবলেমের পরে এখানে কিছু গাইডলাইন্স আছে, গাইডলাইন্স গুলা বাদ দিয়ে একদম লাস্টে গিয়ে একটা গুরুত্বপূর্ণ ম্যাথ আছে, ওইটা অনেকে মিস করতে পারে, এজন্য বলে দিচ্ছি। এখানে একটা লাস্ট একটা ম্যাথ আছে, এই ম্যাথটা, এই ম্যাথটা অবশ্যই করতে হবে। এই যে, এই যে এক্সাম্পল, এই এক্সাম্পলটা গুরুত্বপূর্ণ, এক্সাম্পলটা করতে হবে। তো এটা একটু বলে দিই, এক্সাম্পলটার সাথে আবার এই জিনিসটা জড়িত, এক্সাম্পলটার সাথে এই জায়গাটা, এটাও কোয়েশনে থাকবে আর কি। তো কোয়েশনটা মেইনলি এইটা, এটাকে কি করে দিই, লাল করে দিই। এই এই অংশটা প্লাস হচ্ছে আমার এই পুরো অংশটা, এই পুরোটা মিলায়া হচ্ছে কোয়েশন। ঠিক আছে, কোয়েশন হচ্ছে এই অংশটা, এই যে লাল করা অংশগুলো হচ্ছে কোয়েশন। সো এটা অবশ্যই এক্সামে দুইটাই একসাথে থাকবে, আলাদা আলাদা থাকবে না। এই দুইটা হচ্ছে কোয়েশ্চেন। ঠিক আছে, মাঝখানে কিছু কথাবার্তা বলা আছে extra। আর নিচে হচ্ছে যে সলিউশনটা দেওয়া আছে। আচ্ছা, কি দেওয়া আছে একটু পড়ি, সেটা হচ্ছে বলতেছে খুবই সহজ, সিম্পল। 35% ম্যানেজমেন্ট ফি। ঠিক আছে, ব্যাংকের যে ব্যাংক হচ্ছে 35%, প্রফিটের 35% সে ম্যানেজমেন্ট ফি হিসেবে নিয়ে নিবে। তার মানে বাকি যে 65% সেটা হচ্ছে ডিপোজিটরদের মধ্যে যাবে। ডিপোজিটররা পাবে কত পার্সেন্ট, প্রফিটের 65%। একটা ব্যাংক যত প্রফিট করে তার 35% যাবে ব্যাংক ম্যানেজমেন্ট ফি হিসেবে, 65% যাবে মুদারাবাতে। ঠিক আছে। আচ্ছা, এখন হইতেছে এখানে কিছু ডিপোজিটের নাম বলা আছে, যে মুদারাবা হাজি স্কিমে যদি আমি টাকা রাখি, সে টাকাটাকে 1.1 দিয়ে গুণ দেওয়া হয়। আমি যদি 36 মান্থস টার্মে টাকা রাখি, সেটাকে 1 দিয়ে গুণ দেওয়া হয়। এই ওয়ার্ড গুলো আমার কাজে লাগবে, একটু পরে আসতেছি। মেইন কোয়েশ্চেন হচ্ছে এটা, মেইন কোয়েশ্চেন হচ্ছে যে টোটাল ইনভেস্টমেন্ট অফ দি ব্যাংক, ব্যাংক কোথাও ইনভেস্ট করছে 1,000 টাকা। এই 1,000 টাকার মধ্যে 800 টাকা হচ্ছে ডিপোজিটরদের টাকা। 800 টাকা হচ্ছে কার, ডিপোজিটরদের, মানে ওই যে মুদারাবা ডিপোজিটর যারা আছে, 800। আর ব্যাংক নিজের ইকুইটি ইউজ করছে 200, ব্যাংক নিজের ইকুইটি ইউজ করছে 200। তাহলে প্রফিট যা হবে সেটার কিছু অংশ ব্যাংক নিজের ইকুইটিতে নিয়ে নিবে, আর বাকিটা হচ্ছে মুদারাবা ডিপোজিটরদের জন্য থাকবে। মুদারাবা ডিপোজিটরদের জন্য যত টাকা প্রফিট হিসেবে থাকবে, সেটার মধ্যে আবার 35% ম্যানেজমেন্ট ফি নিয়ে নিবে। এটা আমরা আগে দেখছি, 35% ম্যানেজমেন্ট ফি নিয়ে নিবে। বাকি টাকাটা হচ্ছে মুদারাবা ডিপোজিটরদের জন্য থাকবে। এই হচ্ছে কাহিনীটা আর কি, মেন কাহিনী এটাই। যত টাকা প্রফিট হবে তার এই যে ইকুইটির অনুপাতে, ইকুইটি অনুপাতে সে কিছু প্রফিট নিয়ে নিবে। বাকি যেটা থাকবে সেটা মুদারাবা ডিপোজিটরদের জন্য থাকা উচিত ছিল, কিন্তু ওর মধ্যে আবার সে কি করবে, 35% ম্যানেজমেন্ট ফি হিসেবে নিয়ে নিবে। বাকি টাকাটা মুদারাবা ডিপোজিটরদের জন্য থাকবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আগাই। তাহলে মোটামুটি ইনফরমেশন এগুলাই। এই 4 নাম্বারটাতে ইনফরমেশনটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে এই যে ইনভেস্টমেন্ট করছে না, সেখান থেকে ইনকাম আসছে 150 টাকা। এটাকে মিলিয়ন বলতে পারি, 150 মিলিয়ন হচ্ছে ব্যাংকের ইনভেস্টমেন্ট থেকে ইনকাম হয়েছে। তাহলে 150 মিলিয়ন যদি ইনকাম হয়,
আমি এমনি মিলিয়ন বলতেছি, কারণ একটা ব্যাংকের ইনকাম তো আর এত ছোট হইতে পারে না, 150 টাকা হইতে পারে না। জাস্ট সেন্স মেক করার জন্য আমি মিলিয়ন বলতেছি। 150 মিলিয়ন টাকা তার ইনকাম হয়েছে। তাহলে 150 মিলিয়নের মধ্যে এই যে 800 টাকা তো হচ্ছে আমার, 800 মিলিয়ন টাকা তো হচ্ছে মুদারাবা ডিপোজিটরদের, আর 200 মিলিয়ন টাকা তো হচ্ছে আমার ইকুইটি হোল্ডারদের। এগুলোকে যদি আমি ওয়েটিং করি তাহলে আসে কত, 0.8 এবং 0.2। আচ্ছা, এখন তাহলে মেইন মেইন টেবিলে চলে আসি। 150 মিলিয়ন টাকা হচ্ছে আমার প্রফিট। এখান থেকে বাদ দিতে হবে কোনো ডাউটফুল ইনকাম বাকি থাকলে। প্রশ্ন যদি কোনো ডাউটফুল ইনকাম দেওয়া থাকে সেটা মাইনাস করতে হবে। তাহলে আসলো 150। এখান থেকে মাইনাস করতে হবে ওই যে 20%, ব্যাংকের নিজস্ব ইকুইটি। তাহলে 20% অফ 150 কত আসে, 30। 30 টাকা, এটা কিন্তু ব্যাংক নিজস্ব টাকা। এই 30 টাকা তো সে নিয়ে নিবে। তাহলে বাকি থাকলো কত, 120 টাকা। এই 120 টাকার মধ্যে আবার 35% নিয়ে নিবে না, ম্যানেজমেন্ট ফি হিসেবে। এই যে এখানে বলা আছে 35, 65, 35 রেশিও। তো 35-এ নিয়ে গেলে 42 টাকা সে নিয়ে নিবে। বাকি থাকবে 78 টাকা। এই 78 টাকা হচ্ছে কার, এই যে ডিপোজিটরদের। 78 টাকা হচ্ছে আমার যে ডিপোজিটর যারা আছে, মুদারাবা ডিপোজিটর, তাদের জন্য হচ্ছে এই 78 টাকা বরাদ্দ। এখন এই 78 টাকার মধ্যে কে কত টাকা পাবে, কোন অ্যাকাউন্টে কয় টাকা যাবে, সেটা দেখাইতে হবে এই টেবিলটাতে। তো মুদারাবা হাজি স্কিম নামে একটা স্কিম আছে। এখানে সাপোজ কিছু মানুষ মিলে 100 মিলিয়ন টাকা রাখছে, 100 মিলিয়ন টাকা রাখছে। তাহলে এই যে অ্যাকাউন্টটা আছে, এই অ্যাকাউন্টের এগেইনস্টে কত টাকা প্রফিট যাবে। এই যে 78 মিলিয়ন প্রফিট, আমাদের ডিপোজিটরদের জন্য প্রফিট তো আছে 78 মিলিয়ন। এই 78 মিলিয়নের মধ্যে এই অ্যাকাউন্ট হোল্ডাররা কত টাকা পাবে, মুদারাবা হাজি স্কিম যারা টাকা রাখছে তারা কয় টাকা পাবে, বা তাদের রেট অফ রিটার্নটা কত। মেইন প্রশ্নটা হচ্ছে এই বিভিন্ন অ্যাকাউন্টের রেট অফ রিটার্ন কত। তাহলে এখানে 100 টাকাকে ওয়েট দেওয়া আছে প্রশ্নে 1.1, এই ওয়েট দিয়ে গুণ দিতে হবে, তাহলে আসলো কত, 110 টাকা। এইভাবে যতগুলা অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা অ্যাকাউন্টের ওয়েট দেওয়া আছে প্রশ্নে, ওই যে উপরে এখানে এই যে ওয়েট গুলা, এখন ওয়েট গুলা কাজে লাগাচ্ছি। এবং এই অ্যামাউন্ট গুলাও প্রশ্নে দেওয়া থাকবে, এই যে কোন অ্যাকাউন্টে কত টাকা আছে সেটাও প্রশ্নে বলে দেওয়া থাকবে। তো বিভিন্ন অ্যাকাউন্টে টাকাকে আমি বিভিন্ন ওয়েট দিয়ে গুণ দিতেছি। তাহলে এই যে ওয়েটেড প্রোডাক্টস গুলো আসতেছে, এই ওয়েটেড অ্যামাউন্ট গুলো আমি যোগ করলাম। ওয়েটেড অ্যামাউন্ট গুলো যোগ করলে কত আসলো, 689 টাকা আসে। 689 টাকা আসে। এই 689 টাকা দিয়ে 110-কে ভাগ দিব ইন্টু 78, তাহলে আসবে 12.44 টাকা। ঠিক আছে, তাহলে আমি এখন বের করলাম কি, যে এই যে আমার যে মুদারাবা হাজি স্কিম অ্যাকাউন্টটা আছে, ওই অ্যাকাউন্টে 100 টাকার এগেইনস্টে, 100 টাকার 100 টাকার এগেইনস্টে কয় টাকা প্রফিট যাবে। তো বের করলাম কত, 12.44। কিভাবে বের করলাম আবার বলি, সেটা হচ্ছে এটার যে ওয়েটেড প্রোডাক্টস 110, এটাকে ভাগ দিব টোটাল দিয়ে ইনটু আমার যে প্রফিট, তাহলে আসলো 12.44। এভাবে প্রত্যেকটা অ্যামাউন্টকে টোটাল দিয়ে ভাগ দিয়ে 78 দিয়ে গুণ দিব, এভাবে প্রফিট গুলো চলে আসবে। তাহলে ডিস্ট্রিবিউটেবল প্রফিট চলে আসলো, ডিস্ট্রিবিউটেবল প্রফিট। আর লাস্টেরটা হচ্ছে রেট অফ রিটার্ন। রেট অফ রিটার্ন তো সিম্পল, এটা হচ্ছে আমার যে প্রফিট, প্রফিটকে আমি ভাগ দিব আমার যে অ্যাকাউন্টে যত টাকা আছে সেটা দিয়ে। তো 12.44 ডিভাইডেড বাই 100 আসলো 12.44%। তার মানে মুদারাবা হাজি স্কিম কত টাকা প্রফিট দিচ্ছে, 12.44 দিবে। তো এটা কিন্তু আসলে বছর শেষে গিয়ে ক্যালকুলেশনটা হচ্ছে। এই যে 12.44 যে দিচ্ছে, এটা কিন্তু আমি অ্যাকাউন্ট খোলার শুরুতে আমি অ্যাকাউন্ট হোল্ডারকে বলতে পারিনি যে 12.44 দিব, কারণ আমার প্রফিট কত হবে সেটা তো আমি জানি না। প্রফিট যত হবে সেটার উপর বেস করে কিন্তু এই ক্যালকুলেশনটা বছর শেষে গিয়ে ব্যাংক করতেছে। ঠিক আছে,
তো সেম ভাবে এই অ্যাকাউন্টের কি অবস্থা, যেটা হচ্ছে এমটিডি 36 মান্থস টার্ম ডিপোজিট, মুদারাবা টার্ম ডিপোজিট, এটা হচ্ছে 36 মাস। 36 মাসের যে মুদারাবা টার্ম ডিপোজিট আছে সেটা আর্নিংস জেনারেট করতেছে বছর শেষে গিয়ে ক্যালকুলেশন করে দেখা হলো 16.97 টাকা, আর অ্যাকাউন্টে টাকা আছে 150 টোটাল। সো আমার রিটার্ন হচ্ছে 11%। এভাবে প্রত্যেকটা রেট অফ রিটার্ন ক্যালকুলেশন বছর শেষে গিয়ে করা হয়। ঠিক আছে, সো এই হচ্ছে এই ম্যাথটা। এই ম্যাথটা গুরুত্বপূর্ণ বলে দিছি। আর উপরে যতগুলা প্রবলেম আছে এই প্রবলেম গুলা সিমিলার, খুবই সিমিলার। 1 নাম্বার যেটা বললাম এটা স্যার ক্লাসে করাইছে, এটা একটা রিপেমেন্ট একটা টেবিল বানাইতে হয়। সো টেবিলটা খুব বেশি জটিল না, একদম সিম্পল একটা টেবিল, জাস্ট ক্লাস নোট দেখলেই বুঝে যাওয়ার কথা।